আমি তো হচ্ছে আমার আগের শর্টটাতেই এই কুষাণদের ব্যাপারে অনেক কিছুই বলেছি। তাও যদি তোমরা ওই শর্টটা না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই শর্টটা দেখে নিতে পারো। তো আমি বলেছিলাম যে এই লং ভিডিওতে আমি তোমাদের কুষাণ সম্পর্কে আরও কিছু বলবো। তাহলে আর অপেক্ষা না করে চলো শুরু করি। প্রথম খ্রিস্টীয় শতাব্দীর শুরুতে আনুমানিক 30 খ্রিস্টাব্দে কুষাণ বংশের শাসন শুরু হয় ভারতীয় উপমহাদেশে। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কটফিসেস, যিনি ইউয়েঝি উপজাতির বিভিন্ন শাখাকে একত্রিত করে এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন এবং পরে একটি বড় সাম্রাজ্য গড়ে তোলেন। কুজুল কটফিসেসের দখল ছিল কাবুল ও কাশ্মীর এলাকায়। তারপর শাসক হন কুজুলের ছেলে ভীম কটফিসেস। সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে ভীমের শাসন ছিল। বিরাট শক্তিশালী কুষাণ শাসক হিসাবে জমকালু উপাধি নিয়েছিলেন ভীম। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা তিনিই প্রথম চালু করেন। ভীমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা। অন্তত 23 বছর রাজত্ব করেন কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে শাসক হন তিনি। সেই বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়। কনিষ্কের আমলে কুষাণ শাসন গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখনকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলটাই কুষাণ শাসনের আওতায় ছিল। মথুরা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে কুষাণ শাসন ছড়িয়ে পড়ে। কনিষ্কর রাজধানী ছিল পুরুষপুর বা পেশাওয়ার। তবে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া বা বাল্হিক দেশ। প্রথম কনিষ্কের পরে বাশিষ্ক ও হুবিষ্ক শাসক হন। আস্তে আস্তে কুষাণ শাসনের অবনতি দেখা দেয়। এক সময় ব্যাকট্রিয়াও কুষাণদের হাতছাড়া হয়ে যায়। 230 খ্রিস্টাব্দের পরে কুষাণ শাসকদের কথা বিশেষ জানা যায় না। প্রাচীন চীনের সম্রাটরা নিজেদেরকে দেবতার পুত্র বলতেন। কুষাণরা আদতে চীন থেকে এসেছিলেন, হয়তো সেজন্যই চীন সম্রাটদের মতো তারাও নিজেদের দেবপুত্র অর্থাৎ দেবতার পুত্র বলে ঘোষণা করতেন। ভীম কটফিসেস দমর্ত বা বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন। কনিষ্ক উপাধি নিয়েছিলেন মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী। কুষাণদের মুদ্রায় সম্রাটের মাথার পিছনে এক রকমের জ্যোতির্বলয় দেখা যায়। তেমন জ্যোতির্বলয়ে দেবতাদের মাথার পিছনেও খোদাই করা থাকে। সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা নানান উদ্যোগ নিতেন। তেমনই একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা। বিশাল কুষাণ সাম্রাজ্যে নানা রকমের মানুষ বাস করত। তাদের সবাইকে একজোট করার জন্যই শাসককে দেবতার মতো প্রচার করা হতো। দেবকুল মন্দিরের মতোই একটা পুজোর জায়গা। সেখানে কুষাণ সম্রাটের মূর্তিও রাখা হতো। মথুরায় একটি দেবকুল ছিল। সেখানে সম্রাট ভীমের সিংহাসনে বসা মূর্তিটি পাওয়া গেছে। সম্ভবত প্রথম কনিষ্কের মাথা ভাঙা মূর্তিটি ওই দেবকুলেই ছিল। কুষাণ শাসনে লক্ষ্য করার মতো বিষয় হলো দুজনে মিলে রাজ্যপাট চালানো। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবা ও ছেলে একসঙ্গে শাসন কাজ চালাতেন। শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে। সেই প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ। আচ্ছা, এতক্ষণ তো মনে হলো না যে গল্প না, মনে হচ্ছে যেন ক্লাসে টিচারদের লেকচার শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি একটা মজার ইন্টারেস্টিং একটা ইনফরমেশান দিচ্ছি। এবার তো খুশি? তাহলে এখন শোনো ইনফরমেশানটা। এই ইনফরমেশানটা হচ্ছে কনিষ্কের যে ওই মাথা ভাঙা মূর্তিটা বলেছিলাম ওইটা নিয়ে। তাহলে শোনো, গল্পটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দের। মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায়। সেটার মাথা ও বাহু ভাঙা ছিল দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হয়েছিল। মূর্তির ডান হাতে একটা রাজদণ্ড ধরা রয়েছে, বাঁ হাতের মুঠোয় কারুকাজ করা তলোয়ারের বাট, লম্বা হাঁটু পর্যন্ত কোট রয়েছে তার গায়ে, কোমরে বেল্ট লাগানো, তার উপরে গোড়ালি অবধি একটা আলখাল্লা। মূর্তি তার পায়ে বুট জুতোও রয়েছে। মূর্তিটির তলার দিকে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। তার থেকে জানা যায় সেটা কুষাণ সম্রাট
প্রথম কনিষ্কেরই মূর্তি। এতক্ষণ তো তোমরা শুনলে। আচ্ছা, তাহলে এবার এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি, যে কনিষ্কের যে মূর্তিটা পাওয়া গেছে মথুরা থেকে, সেটার কোন বাহুটা ভাঙা ছিল, ডান বাহু নাকি বাম বাহু? কমেন্টে নিশ্চয়ই জানিও।